একটি অপ্রেমের গল্প। পর্ব ৬। চারিদিকটা কপাল কুঁচকে দেখল শশী। মায়ের কাছে গিয়ে ক্ষীণ আওয়াজে বলল, তোমার ভাতিজার কি এক পছন্দ, বাড়ি ঘর দেখেছ? নাক ছিটকান জিনিয়া বেগম কপট রাগ দেখিয়ে বললেন, কম তো বোঝানো হয়নি, না বুঝলে আর কি করার। শশী আশেপাশে নজর বোলাতে বোলাতে বলল, বুঝো না, ওই মেয়ে জাদু করেছে, নয়তো ওর মতো মেয়ের কোনো যোগ্যতা আছে কি মাহিরের বউ হওয়ার? এই বলে সে সোফায় বসে থাকা মাহিরের দিকে তাকায়। শুভ্ররাঙা এক পাঞ্জাবি গায়ে সে, পাঞ্জাবিতে ভারী সুতার কাজ, মাথায় সাদা টুপি, মুখে প্রসন্ন হাসি, ভালোবাসার মানুষকে পাওয়ার খুশি চোখে মুখে যেন উপচে পড়ছে তার। ধারালো চিবুকে ছোট দাড়ির দিকে একবার চোখ বুলিয়ে শশী তাকালো তার ঠোঁটের দিকে। বড্ড আফসোস হলো তার, একজন পুরুষ মানুষের ঠোঁট এত সুন্দর কেন, আর এই সুন্দর ঠোঁটের ছোঁয়া সে কেন পেল না? কি এমন কমতি আছে তার? শশীর চোখ মুখ দৃঢ় হয়ে আছে। সব হয়েছে ওই অন্বিতার জন্য। এত কিছু করেও অন্বিতাকে মাহিরের জীবন থেকে সরানো গেল না। এসব ভাবলেই এখন রাগে গা রি করে তার। কাজী সাহেব সহ আরো ৩-৪ জন ভদ্রলোক অন্বিতার রুমে ঢুকে গেলেন। মাঝে একটা চাদর ধরা হলো অন্বিতার পাশে। আভা কাজী সাহেব নিকানামা পড়ে কবুল বলতে বললেন। অন্বিতার শরীর কাঁপছে, হৃদস্পন্দন বেড়েছে, বুকের ধড়াস ধড়াস শব্দ যেন আবার টের পাচ্ছে। সে এক হাতে অন্বিতার হাতু যুগল আগলে ধরে তাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পাস না, একটা চমৎকার ভবিষ্যতের সূচনা ঘটতে চলেছে। অন্বিতা ভয় পাচ্ছে না ঠিক, তবে সারা শরীরে অদ্ভুত উত্তেজনা কাজ করছে। মাথার উপর ফ্যান থাকা সত্ত্বেও ঘামছে সে। আভা টিস্যু দিয়ে মুছে দিচ্ছে সেই শ্বেত জল। ওপাশ থেকে কাজী সাহেবের গলার স্বর এলো। তিনি ক্রমাগত কবুল বলতে বলছেন। অন্বিতার খালারও পাশে ছিলেন তার, তিনিও অন্বিতাকে অভয় দিলেন। সিক্ত অন্বিতার পক্ষী যুগল, কান্না গলার কাঠটাই আটকে আছে। ভালোবাসার মানুষকে পেতে চলছে এক থেকে, আনন্দের আর কি হতে পারে? তাও সেই চমৎকার অংশটুকু স্বীকার করতে কেন এত জড়তা, এত দ্বিধা? সে ঢোক গিলল পরপর কয়েকটা। একবার তাকালো আভার দিকে, আরেকবার খালার দিকে। বেদনা বিধু স্বরে জিজ্ঞেস করল, মা কোথায় খালামণি? খালামণি উত্তর দিলেন, আছে না পা, তুমি কবুলটা বলে দাও, ওনারা অপেক্ষা করছেন তো। অন্বিতা ধাতস্থ করল নিজেকে, মনের অস্বস্তি কমানোর মেকি চেষ্টা চালালো খানিক। একবার চোখ বুঝল, অক্ষিপটে ভেসে উঠল মাহিরের হাস্যোজ্জ্বল মুখখানা। তার প্রেম বিনোদনের মুহূর্তটা কি চমৎকার করে সেদিন বলেছিল, আমি তোমায় ভালোবাসি অন্বি, ভীষণ ভালোবাসি। চোখ খুলল সে, ভয়, অস্থিরতা, জড়তা, ক্রেশ সব আস্ফালন করে সে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। তারপর আরো 2বার। তৎক্ষণাৎ চারিদিকে ছড়িয়ে পড়ল খুশির আমেজ। এতক্ষণ নিরুত্তাপ হয়ে বসেছিল মাহির। অন্য রুমে থাকলেও কান সজাগ ছিল তার। পাশের রুম থেকে হৈ হৈ শব্দ আসতেই হাসল সে। চিত্ত জুড়ে বয়ে গেল উন্মাদনা। অবশেষে তার প্রিয় মানুষকে সে পেল তার স্ত্রী হিসেবে। অন্বিতার রুম থেকে সবাই বেরিয়ে যেতেই আসিয়া বেগম সেখানে এলেন। তাকে দেখা মাত্রই অন্বিতা বিছানা থেকে নেমে গিয়ে জড়িয়ে ধরল তাকে, কেঁদে ফেলল। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল মা আর মেয়ে। তাদের দেখে আভার অন্বিতার চোখেও ভিজে উঠল যেন। অন্বিতা কাঁদতে কাঁদতে বলল, মা, এখান থেকে চলে গেলে তোমার খেয়াল রাখবে কে মা?
তুমি এখানে একা একা কি করে থাকবে? অন্বিতাকে ছেড়ে তার মুখ আগলে ধরলেন আসিয়া বেগম। কান্না দমিয়ে রেখে প্রসন্ন গলায় বললেন, তুই কি একেবারের জন্য চলে যাচ্ছিস নাকি? যখন ইচ্ছা এখানে চলে আসবি, আর আমারও যখন ইচ্ছে হবে তোর কাছে চলে যাব। তাই এসব নিয়ে চিন্তা করবি না। আমি চলে গেলে তুমি কিন্তু ঠিকমতো ওষুধ খাবে, অনিয়ম করবে না একদম। নাক টেনে বলল অন্বিতা, কণ্ঠে উপচে পড়ছে মাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। আসিয়া বেগম তার গালে হাত বুলিয়ে বললেন, সব ঠিক মতো করবো, তুমি কোনো চিন্তা করিস না। শুধু নিজের জীবনটার সংসারটাকে সুন্দরভাবে সামলে নিস, তাহলেই হবে। দোয়া করো মা। আসিয়া বেগম তার কপালে চুমু দিয়ে বললেন, মায়ের দোয়া সব সময় তোমার পাশে আছে। আভা অন্বিতাকে নিয়ে বসার ঘরে এলো। মাহির তার মামার সাথে কথা বলছিল তখন। অন্বিতার আগমন অচিরাত কম্পন ধরালো তার চিত্তে। বাড়ির বড়রা আছে বলে ঠিক মতো চেয়েও থাকতে পারছে না। মামা হেসে উঠে বললেন, অন্বিতা, মাকে এখানে এনে বসাও। মাহিরের পাশের জায়গাটা ছাড়ছেন তিনি। আভা অন্বিতাকে মাহিরের পাশে বসালো। অপর পাশের একটা সোফায় জিনিয়া বেগম আর শশী বসা। দুজনেই বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছে, যেন পৃথিবীর তিক্ত এক সত্যকে নিজ চোখে দেখছে তারা। তাদের এহেন মুখ দেখে মিটিমিটি হাসছে তাই ভিদ। শশী নাক মুখ কুঁচকে অদ্বিতাকে আপাদমস্তক পরখ করল। গায়ে লাল টুকটুকি বেনারসি দেখে বিড়বিড় করে বলল, একটা শাড়ির পেছনেই বোধ হয় সব টাকা খরচ করে ফেলেছে। তারপর তাকালো মুখের দিকে। তার চোখে আহামরি কোনো সৌন্দর্য ঠেকল না। ওই তো কাজলে ভাসা চোখ আর লাল আভার ঠোঁট। কি আছে এতে? মাহিরের মন এতটুকুতেই ভরে গেল। ফুস করে নিঃশ্বাস ফেলল সে। কাষ্ঠ হেসে মনে মনে ভাবল, এই ক্ষীণ রূপের আমেজ মজে গেলেই মাহিরের মনও উঠে যাবে। তখন অবহেলা অবলীলায় জর্জরিত অন্বিতাকে দেখে মনে বড্ড প্রশান্তি আসবে তার। জিনিয়া বেগম রসপূর্ণ চোখে কিছুক্ষণ চেয়ে থেকে মেয়েকে ফিসফিসিয়ে বললেন, অন্বিতার হাতে দেখো, আমার মায়ের বনেদিবালা কত দামি এগুলো জানিস? ভেবেছিলাম তোর হাতে দেখব, তার হলো না। রাগে গলার স্বর কাঁপছে তার। শশী বাহালাগুলো একবার দেখে বলল, নানু মারা যাওয়ার পর তুমি নিয়ে নিতে পারোনি, তাহলেই তো আজ এগুলো অন্য কারোর হাতে যেত না। জিনিয়া বেগম চিবিয়ে চিবিয়ে বললেন, আমি কি আর জানতাম নাকি এই বালা এই মেয়ের হাতে উঠবে? জানলে তো কবেই সেগুলো হাতিয়ে নিতাম। অন্বিতার খালা এসে বললেন, আপনারা এবার খেতে চলে আসুন। আবার সবাইকে নিয়ে ডাইনিংয়ে এসো। অন্বিতা একবার চোখ তুলে আশপাশটা দেখল, তারপর ইতস্তত সুরে তার খালাকে বলল, খালামণি, আরও দুজন মেহমান আসার কথা ছিল, ওনারা বোধ হয় এখনো আসেননি। আমরা একটু ওনাদের জন্য অপেক্ষা করি। বাইরের কেউ আসবে বলে খালা জানতেন না, তাই অবাক হলেন তিনি। জিজ্ঞেস করলেন, কারা আসবেন অন্বিতা? আমাদের প্রতিবেশী দুজন, আমি ওনাদের দাওয়াত দিয়েছিলাম। আপা জানেন? জি, আমি মাকে বলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে মাহিররা বসে যাক, ওনারা আসলে না হয় পরে বসবেন। মায়ের প্রসন্ন গলায় বলল, সমস্যা নেই খালামণি, ওনারা আসলে আমরা বরং একসাথেই বসবো। আপনারা কি আমাদের জন্য অপেক্ষা করছিলেন? দরজার কারোর গলার স্বর পেয়ে সেদিকে তাকায় সবাই। আর কেউ চিনতে না পারলেও মাহির অন্বিতার চিনতে বেগ পোহাতে হয়নি। অন্বিতার ঠোঁটের কোণে স্মিত হাসি। মাহির অবাক হয়নি, সে যেন এমনটাই আশা করেছিল। অন্বিতা হেসে বলল, জি, আপনাদেরই
অপেক্ষায় ছিলাম, ভেতরে আসুন। অমিত ভেতরে আসার পূর্বে একবার পেছনে চেয়ে বলল, আয়, দাঁড়িয়ে আছিস কেন? তার পেছন পেছন চম্বক গতিতে আরও একজন আগমন ঘটে। শশী ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে বলে, এরা কারা? জিনিয়া বেগম বিরক্তিকর সুরে বললেন, তা আমি কি করে বলবো? অন্বিতা উঠে দাঁড়ালো, বলল, পরিচয় করিয়ে দেই, ওনারা আমাদের প্রতিবেশী, উনি অমিতার, উনি অয়ন। অয়নের চোখে মুখে জড়তা প্রকট, অদ্ভুত অস্বস্তি শরীর কেঁপে চেপে ধরেছে তার। অমিত হেসে খেলে সবার সাথে কথা বললেও সে নিশ্চুপ, নির্বাক। তার সব থেকে প্রিয় মানুষের অপ্রিয় সত্যটা চোখে চেয়ে দেখতে পারছে না সে। মাহিরের পাশেই অন্বিতা, এক লাল টুকটুকে বউ। তার প্রফুল্ল গলার স্বর বলে দিচ্ছে সে আজ দারুণ খুশি। অয়নের দৃষ্টি জমিনে, অন্বিতার গলার স্বর কানে বাজছে তার। বুক চিরে বেরিয়ে আসে রুদ্রশ্বাস, মনে মনে আওড়ায়, তার না হওয়া মানুষটা ভালো থাকুক আজীবন। খালামণি এলেন, বললেন, অন্বিতা, এবার সবার খেতে বসে যাওয়া উচিত, সময় হয়েছে বেশ। অন্বিতা সম্মতি জানিয়ে বলল, জি জি, সবাই ডাইনিং রুমে আসুন। নতুন বউ সে উঠে চঞ্চল চিত্তে, খাতিরদারি তাকে আজ মানাবে না, তবে আভা সামলে নিল সবটা। সে সবাইকে নিয়ে ডাইনিংয়ে বসালো। অন্বিতা বসতে না চাইলেও মাহিরের পাশে জোর করে বসানো হলো তাকে। অয়ন, অমিত এক পাশে। অয়নের মাথা এখনো নামানো। অমিত ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, ঠিক আছিস? অয়ন চোখ উঠিয়ে একবার দেখলো তাকে, উত্তর দিল না কোনো। তাদের পাশেই বসেছে তাইভিদ, তার ঠিক বরাবর শশী। অচানক সেদিকে চোখ যেতেই দেখে মেয়েটা রোষপূর্ণ চোখে তাকে দেখছে। তাইভিদ তা দেখে হাসে, ভ্রু নাচিয়ে আরও বেশি খেটে দেয় তাকে। শশী এবার জল শক্ত করে তাইভিদ চেয়ারে হেলান দিয়ে বসে চেয়ে থাকে নির্নিমেষ। আভা, খালামণি আর আসিয়া বেগম সবাইকে সব খাবার বেড়ে দেন। জিনিয়া বেগম মুখ ভার করে বসে বসে পর্যবেক্ষণ করেন সব। পাশেই শশীকে নির্লিপ্ত সুরে বললেন, খাবার যে করেছে দেখো, এর থেকে বেশি আইটেম তো আমাদের রোজ বেলায় থাকে। আর তারা যে কয়টা আইটেম দিয়ে বিয়ের আয়োজন করেছে। শশী বিরক্তির সুরে বলল, এসব বাদ দাও মা, আমি তো দেখছি অন্য কিছু। জিনিয়া বেগম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেন, কি? অন্বিতাদের প্রতিবেশী দুজন এলো যে, তার মধ্যে ওই ছেলেটাকে দেখে কেমন মনমরা হয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে দেবদাস বনে গিয়েছে বোধ হয়। জিনিয়া বেগম একবার পূর্ণ দৃষ্টিতে অয়নকে দেখে বলল, কই, আমার তো তেমন মনে হচ্ছে না, হয়তো সে কারোর সাথে খুব একটা মেশে না, তাই এমন চুপচাপ। তোমার চোখে এসব শুকনো বিষয় ধরা পড়বে না, এটাই স্বাভাবিক। মেয়ের কথার বিরক্ত হয়ে জিনিয়া বেগম খাবারে মনোযোগ দেন। অন্বিতা না পারতেই একটু আধটু খেলো। এত মানুষের মাঝে বসে খেতে অস্বস্তি হচ্ছিল তার। আবার তার উপর অয়নের বিধ্বস্ত মুখের দিকে বারবার কয়েকবার চোখ পড়তেই অস্বস্তির মাত্রা আরও দ্বিগুণ হলো। সে অয়নকে অস্বস্তিতে ফেলার জন্য ডাকেনি, শুধুমাত্র সত্যটুকু সহজ সুন্দরভাবে মেনে নেওয়ার জন্য ডেকেছে। অথচ ছেলেটা আসার পর থেকেই কেমন গুমোট হয়ে বসে আছে। ঝড় ওঠার পূর্বে প্রকৃতি যেমন শান্ত থাকে, ঠিক তেমনই শান্ত এখন সে। চোখে মুখে আষাঢ়ি মেঘের ছায়া, সব কিছুই অন্বিতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দীর্ঘশ্বাস ফেলেছে অতি সদ্যপনে। ভবিতব্য বদলানোর ক্ষমতা কারোরই যে নেই। খাওয়া দাওয়ার পর্ব চুকতেই তাইভিদ মাহিরের কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। স্যারের বিয়ে উপলক্ষে তারও ছুটি পড়েছে।
এখন গ্রামে যাবে সে, কালই চলে যেত। থেকেছে শুধু স্যারের বিয়েতে উপস্থিত থাকার জন্য। পপি জোরপূর্বক হেসে বললেন, বাবা, আমাদের বোধহয় এবার বেরোনো উচিত। মাহিরের দাদু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বেরোনো উচিত। মাহির অন্বিতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। অন্বিতা খাওয়া দাওয়ার পর ভেতরেই ছিল। আপাকে জানিয়েছিল সেই কাঙ্ক্ষিত সত্যটি। আয়নি সেই গানওয়ালা ছেলেটি। জানা মাত্রই উত্তেজিত হয়ে ওঠে আভা। চোখ মুখ উৎফুল্ল দেখায়। বলিস কি, ছেলেটা তো মারাত্মক। অন্বিতা হাসে, বলে, পছন্দ হয়েছে, প্রেম টেম করবি নাকি? আচম্বিত লজ্জায় মুচড়ে যায় আভা। গাল হয়ে ওঠে রক্তিম, বলে, ইস কি বলিস? অন্বিতা দুষ্টুমির স্বরে কিছু বলার আগেই খালামণি মাহিরকে নিয়ে সেই রুমে আসেন। মাহিরকে দেখে অন্বিতা স্থির হয়। মাহির কিঞ্চিত হেসে বলে, দাদু বলছিলেন আমাদের বেরোনো উচিত, তুমি কি তৈরি? অন্বিতার মনস্তব হলো। তখনই সে যেতে চায় না। সেই ইতস্তত সুরে মাহিরকে বলল, আরেকটু পড়ে গেলে হয় না? অন্বিতার মনের অবস্থা সম্পর্কে মাহির অবগত। সে বলল, ঠিক আছে, আপনি দাদু আর হুবিকে না হয় পাঠিয়ে দেই, দাদুর বিশ্রামের প্রয়োজন। অন্বিতা মাথা হেলিয়ে সম্মতি জানালো। মাহির বসার ঘরে এসে এই কথাটা বলতেই জিনিয়া বেগম কপাল কুঁচকে ফেললেন। কথাটা তার মোটেও পছন্দ হয়নি। বিয়ে হতে না হতেই ছেলেটা বউয়ের গোলাম হয়ে গিয়েছে। তবে দাদু প্রসন্ন গলায় বললেন, বেশ, তোমরা সন্ধ্যার দিকে চলে যেও, আমরা উঠি তাহলে। অন্বিতার মা আর খালামণি এসে তাদের সৌজন্যতার সহিত বিদায় জানালেন। অমিত তখন বলল, আমাদেরও বোধ হয় ওঠা উচিত। অন্বিতাকে নিয়ে আভা সেই রুমে আসে তখন। অন্বিতা বলে, সে কি, আমার বিয়ের উপহার না দিয়েই চলে যাচ্ছেন? অন্বিতার কথা শুনে সবাই খানিক অবাক হলো। অন্বিতা যেচে পড়ে উপহার চাইছে, এটা তো তার ব্যক্তিত্বের সাথে যায় না। শশীও থেমে থেকে যায়। সে ভ্রু কুঁচকে অন্বিতাকে দেখছে। অন্বিতা এই পর্যায়ে অয়নের টিকে চাইল। বলল, অয়ন, আপনি বলেছিলেন আমার বিয়েতে গান শোনাবেন, তবে এখন গান না শুনিয়েই চলে যেতে চাইছেন যে? প্রথমবারের মতো অয়ন অন্বিতার দিকে তাকায়, চোখের নিষ্প্রাণ নিরুত্তাপ চাহনি। অন্বিতার বধূ মুখখানা দেখে বুকের ভেতরটা হাহাকার করে উঠল তার। 2 বছরের এক পাক্ষিত ভালোবাসার যন্ত্রণা বেড়ে আকাশচুম্বী হলো বুকের ভেতর। অনুভব করলো এক নিদারুণ শূন্যতা। গলা শুকিয়ে আসতেই ঢোক গিলল সে। কি চমৎকার লাগছে বধূরূপী অন্বিতাকে। নিঃসন্দেহে মাহির একজন সৌভাগ্যবান পুরুষ। ছোট্ট নিঃশ্বাস ফেলে মৃদু হাসল সে, বলল, অবশ্যই, গান না শুনিয়ে আমি যাব না। অন্বিতা হেসে মাহিরের পাশে গিয়ে বসে। আভা বসে শশীর পাশে। অয়ন মাথা নুইয়ে ঘন ঘন ঢোক গিলল কয়েকবার। অমিত তাকে দেখছে ফ্যাল ফ্যাল করে। বন্ধুর পরিশ্রান্ত বদন ছাপিয়ে ওঠা বিধ্বস্ত বিষণ্ণ অভিব্যক্তি সে ঠিকই ঠাহর করতে পারছে। কাল রাতে সব শুনে বন্ধু বলেছিল, ও অন্য কারোর হয়ে সুখে থাকলে আমার আর কোনো আফসোস থাকবে না। আমি শুধু চাই পৃথিবীর সমস্ত সুখ ওর হোক। একপাক্ষিক ভালোবাসার কি যন্ত্রণা, সেটা অমিত তার বন্ধুকে দেখে জেনেছে। বড্ড চাপা স্বভাবের ছেলেটা 2 বছর যাবৎ লুকিয়ে লুকিয়ে ভালোবেসে গিয়েছে অন্বিতাকে। সেই কথা প্রকাশ করার উদ্দাম সাহসটুকু কখনো তার হয়নি। রোজ বারান্দায় বসে অন্বিতাকে গান শোনানো যেন তার চমৎকার অভ্যাসগুলোর একটা। তবে অন্বিতার বিয়ে ঠিক হয়েছে শুনতেই সে অভ্যাসখানা সযত্নে ভেঙে ফেলল সে। এখন তার গান গায় না, সুর আসে না,
তাল ওঠে না। এভাবে কি গান সম্ভব? ভীষণ চেষ্টা চালিয়ে একটা গানের সুর গলা অবধি আনলো অয়ন। গলাটা হালকা ঝেড়ে গেয়ে উঠল, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। থেমে গেল অয়ন। শেষের দিকে একেবারেই সুর ছেড়ে দিয়েছে সে। গলা ধরে এসেছে কোনো রকমে। সবার দিকে চেয়ে একবার হাসল অন্বিতা। চেয়ে আছে নিগড় চোখে। মাহির বিড়বিড় করে বলল, আর গান পেল না। গান শেষ করে অয়ন অমিতের হাত থেকে রঙিন কাগজে মোড়ানো একটা ছোট্ট প্যাকেট অন্বিতার দিকে বাড়িয়ে দেয়। যথাসম্ভব মুখে হাসি টেনে বলে, আপনার উপহার, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। অন্বিতা স্মিত হেসে সেটা গ্রহণ করে ধন্যবাদ জানায়। মাহির ক্ষীণ হেসে বলে, আপনি বেশ সুন্দর গান করেন। অয়ন ছোট্ট নিঃশ্বাস ফেলে হাসল, বলল, ধন্যবাদ। শশী বিরক্তিকর বদনে চেয়ে দেখছিল সব। কেন যেন একটা সূক্ষ্ম সন্দেহ চিত্ত জুড়ে আলোড়ন করল। সে সরু চোখে কিছুক্ষণ অয়নকে দেখে তাকালো মাহিরের দিকে। বলল, আমাদের বোধহয় এবার ওঠা উচিত। মাহির আর অন্বিতা শশীর দিকে তাকায়। অন্বিতার চোখে মুখে অস্পষ্ট বিমুখতা। এই মেয়ে চলে গেলেই পারতো। বসে থেকে কে বলেছে কথাটুকু মনে গিলেই সে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আপু, আপনার অসুবিধা হলে আপনি মামাকে নিয়ে আগে চলে যেতে পারেন। আমরা আরো কিছুক্ষণ পর ফিরব। শশী ক্রুদ্ধ হলেও প্রকাশ করল না। ভ্রু যুগল কুঁচকে ফেলে বলল, এটা আবার কেমন কথা অন্বিতা? শ্বশুরবাড়ির সবাইকে বিদায় দিয়ে তুমি তোমার হাজবেন্ডের সাথে একা ফিরবে, এমন কখনো হতে দেখেছ? আমি আপনার অসুবিধার কথা ভেবেই বলছিলাম। আপনার থাকতে ইচ্ছে না করলে তো আর আমি জোর করতে পারি না। শশীর ক্রোধ বাড়ল, অপমানে লাগলো তার। রোষপূর্ণ চোখে অন্বিতার দিকে তাকাতেই মাহির বলল, হ্যাঁ শশী, তোর অসুবিধা হলে চলে যা, আমরা কিছুক্ষণ পরে আসছি। ফুঁসতে আরম্ভ করলো শশী। অহমিকার এহেন আঘাতে চোখ মুখ দৃঢ় হয়ে উঠল তার। তাও ক্লান্ত করলো নিজেকে। কিঞ্চিত হেসে বলল, না না, আমার অসুবিধা নেই, তোমাদের সাথেই যাব। অন্বিতা কপাল কুঁচকায়, বিড়বিড় করে আওড়ায়, বড্ড স্যাঁচরা। অমিত প্রসঙ্গ পাল্টায়, প্রসন্ন গলায় বলে, অন্বিতা, আপনার উপহার তো আপনি পেয়ে গেলেন, এবার কি আমরা উঠতে পারি? অন্বিতা অপ্রস্তুত খানিক। কিছু একটা বলতে উৎকুশ করছে যেন, আবার ভাবছে এমনটা করা উচিত হবে না। চিন্তা হলো মাহির স্বাভাবিকভাবে নিবে কিনা। তাও সাহস করলো সে। মাহিরের দিকে চেয়ে ক্ষীণ স্বরে বলল, মাহির, আমি একটু অয়নের সাথে আলাদা কথা বলতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। অন্বিতার এমন অনুরোধ। মাহি চিন্তায় পড়ে। অচিরাত অয়নের সাথে অন্বিতার আলাদা কি কথা থাকতে পারে, সেই প্রশ্নে মস্তিষ্ক সজাগ হয় তার। এক পলক দেখে নেয় অয়নকে। সে চুপচাপ বসে তাকিয়ে আছে মেঝের পানে। অন্বিতা ইতস্তত চিন্তিত। মাহির ব্যাপারটা
স্বাভাবিকভাবে নিবে তো, আবার ভুল বুঝে বসবে না তো। সদ্য বিয়ে করা তার লাল টুকটুকে বইয়ের এহেন এক অযাচিত আবদার মাহির ফেলতে পারল না। খানিকটা ভরকালেও পরক্ষণেই মৃদু হেসে বলল, ঠিক আছে, কথা বলে এসো। অন্বিতা অয়নের পানে দৃষ্টি ফেলল। বিব্রত সে, তাও অনুনয়ের সুরে বলল, অয়ন, আপনার সাথে আমার কথা আছে। আমার সাথে আসুন প্লিজ। আচমকা এমন কিছু আশাতীত ছিল। অয়ন ফ্যাল ফ্যাল করে চাইল। একবার দেখল অন্বিতাকে, আবার দেখল মাহিরকে। অন্বিতাকে খানিক অপ্রতিভ দেখলেও মাহির নিরুত্তাপ্ত। অয়ন কি উত্তর দিবে বুঝতে পারছে না। তার উপর এখানে অন্বিতার স্বামী বর্তমান, নিজের সদ্য বিয়ে করার স্বামীর সম্মুখে এমন কিছু চাইবে, সেটা অয়নের ধারণাতে ছিল না। অন্বিতা ফের বলল, কি হলো? আপনি কি কথা বলতে ইচ্ছুক নন? এই পর্যায়ে খানিক মাথা ঝাঁকিয়ে অয়ন বলল, জি বলুন। অন্বিতা উঠে দাঁড়ালো। অয়নও গেল তার পেছন পেছন। অন্বিতার রুমের বারান্দায় গিয়ে থামলো তার যুগল। বসার ঘরের সবাই বেশ অবাক হয়ে বসে আছে। আভা, অমিত ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও বাকি সবার জন্য ব্যাপারখানা ব্যাপক চিন্তার। শশী তো রীতিমতো নিজের মনে সাজিয়ে ফেলল পুরো গল্প। কিছু না জেনে না বুঝে এই ঘটনার আদ্যোপান্ত ইতিহাস বুঝে ফেলল যেন। খালামণি আসিয়া বেগম, মাহিরের মামা, তারও খানিকটা চিন্তিত। অন্বিতা অয়নের সাথে কি কথা বলতে ওই রুমে গেল, এই এক চিন্তায় মাথায় বিচরণ চালাচ্ছে তাদের। বারান্দায় তাকাতেই প্রথম দৃষ্টিগোচর হয় অপর পাশের বারান্দাটা। অয়ন দেখছে সেটা। অন্বিতা এক পলক অয়নকে দেখে সেই বারান্দার দিকে তাকায়, মৃদু হেসে বলে, জানেন, ওই বারান্দায় বসে একটা ছেলে আমাকে প্রতি সন্ধ্যায় গান শোনাতো। তবে এখন আর শোনায় না। তার কি হলো বলুন তো? সে কি আমার সাথে অভিমান করেছে? বেদনাবিধু চক্ষু যুগল নিয়ে অন্বিতাকে দেখল অয়ন। ঠোঁট উল্টে বলল, হতেও পারে, আবার নাও হতে পারে। কিঞ্চিৎ হাসল অন্বিতা। বলল, সে আপনার মতোই দারুণ গান গায়, আপনার মতোই চমৎকার গলা তার। অয়ন নিস্তব্ধ, নির্বাক চেয়ে থাকে। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। অন্বিতা নিজে থেকেই বলল, শুনেছি সে নাকি আবার আমাকে পছন্দও করে। এবার ঊর্ধ্বশ্বাস ফেলে ফেলে অয়ন জলদ গম্ভীর স্বরে বলে, ভালোবাসে? চমকে তাকালো অন্বিতা। এতক্ষণ চেয়ে থাকলেও অয়ন চোখ সরিয়ে নেয় চট করে। ওই চোখে চোখ পড়লে যে বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাবে, সেই রক্তাক্ত জখম বুক সামলানোর সাধ্য তার নেই। অন্বিতা নিঃশ্বাস ফেলল সন্তর্পণে, বিমর্ষ কণ্ঠে বলল, কিন্তু আমি যে তাকে ভালোবাসি না। তড়িৎ হাসল অয়ন, বলল, সে জানে? অন্বিতা নিষ্পলক চেয়ে বলল, তাকে আমি কষ্ট দিতে চাইনি, সে কষ্ট পায়নি। সত্যি বলছেন? উদ্বেগ দেখালো অন্বিতা। অয়ন হেসে অভয় দিয়ে বলল, জি। মাথা নোয়ালো অন্বিতা। নিজের বিষণ্ণ মনকে আশ্বস্ত করে বলল, আমি কারোর দুঃখের কারণ হতে চাই না, তাই আপনাকে আজ ডেকেছি। কারণ আজ কথা না বললে আর কখনোই কথা বলতে হতো না, আর কখনোই আমি আপনার সম্মুখে দাঁড়াতে পারতাম না। থামল অন্বিতা। অয়নের নির্বিষ্ট চাহনি তার অভিমুখে, যেন অন্বিতার কথার সুর বুকে ঝংকার তুলছে তার। মনে হচ্ছে সময় এখানে থামুক, আর অন্বিতা এভাবেই বলতে থাকুক। কি চমৎকার অনুভূতি! এক পলক থেমে অন্বিতা ফের বলতে শুরু করে, মাহিরের সাথে আমার সম্পর্কটা আদ্যোপান্ত হিসেব করলে 5 বছর। তার মধ্যে
3 বছরের প্রেম, 2 বছরের বিচ্ছেদ। আমাদের 3 বছরের প্রেমের পর যখন 2 বছরের বিচ্ছেদ ঘটল, সেই এর এক রাতেও চিন্তিতে নিশ্চিন্তে আমি ঘুমাতে পারিনি। এমন এক রাতও যায়নি যে রাতে ওর জন্য আমার বুকে ব্যথা ওঠেনি। দুজন 2 মেরুতে থাকা সত্ত্বেও একে অপরের সাথে জড়ে ছিলাম প্রতিটা মুহূর্ত। না মাহির না আমি কেউ কাউকে ভুলতে পারিনি। মাহিরের সাথে সম্পূর্ণ যোগাযোগ যখন বন্ধ, যখন মনে হয়েছে মাহির আমায় ভুলে গিয়েছে আর ফিরে আসবে না, তখনও আমি ওর স্মরণেই দিন কাটিয়েছি। ও ব্যতীত অন্য কারোর কথা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আর যখনও এলো, সবটা সামলে নিতে চাইলো, তখন বেমালুম ভুলে গেলাম সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ। ওকে নিজের করে পাওয়ার যে বিতৃষ্ণা ওর আড়ালে ছিল, সেটাও সামলে আসতেই আরও প্রকট হলো যেন। তাও নিজের আত্মসম্মান ধরে রাখতে তা প্রকাশ করিনি। তবে লাভ হয়নি খুব একটা, সেই হার মানতে হলো। হৃদয়ের কাছে হার মানলাম। মস্তিষ্ক সব যুক্তি ভেঙে গুড়িয়ে গেল, মিলিয়ে গেল সব রাগ, ক্ষোভ, নির্দেশ। শুধু একটাই কথা মনে হলো, মাহির আমাকে ভালোবাসে আর আমি ওকে। এই কথার উপর যেন আর কোনো সত্যি নেই। দম ফেলল অন্বিতা, গলাটা কেমন যেন ধরে এসেছে। পাশের মানুষটার প্রতিক্রিয়া যে অবগত নয়, অন্বিতা সেই প্রতিক্রিয়া জানার জন্যই তাকালো তার দিকে। দেখল তার পরিশ্রান্ত দৃষ্টি আকাশপানে। অন্বিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে ফের বলল, আপনি নিঃসন্দেহে চমৎকার পুরুষ। যত্ন করে আগলে রেখে ভালোবাসতে জানেন। আপনাকে যে পাবে সে সৌভাগ্যবতী। তাই বাকি ভালোবাসাটুকু সেই সৌভাগ্যবতীর জন্য জমিয়ে রাখুন। অয়ন তাকালো, চোখে চোখ পড়তেই ঢোক গিলল অন্বিতা। একবার নিজেকে জিজ্ঞেস করলো, মানুষটা কি কাঁদছে? না না, তার তো চোখ শুকনো। তবে দেখে কেন মনে হচ্ছে সে কাঁদছে? অন্বিতা ভেবে পায় না। অয়ন আর্দ্র স্বরে বলল, আমার ক্ষুদ্র হৃদয়ে যতটুকু ভালোবাসা ছিল, তা সবটুকু নিংড়ে একজনকে দিয়ে দিয়েছি। এখন সেখানে এক বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই নেই। অন্বিতার হৃদয় ভার হলো, বড্ড মায়া হলো মানুষটার জন্য। ভালোবাসার দহনের যন্ত্রণা সেও জানে বোঝে। তাই তো এর মুখোপেক্ষী কোনো সান্ত্বনা বাণী পাচ্ছে না সে। অয়ন সামনে তাকালো ফের, নিজ মনেই বলল, যদি প্রথমে জানতাম তার হৃদয় অন্য কারোর অধীনে, তবে আমিও আমার হৃদয়ের আলোড়ন থামিয়ে দিতাম, জোর করে আটকে রাখতাম। তবে যতদিনে জেনেছি, ততদিনে আমার হৃদয়ের কাহিল অবস্থা। প্রথম প্রেমের দাবানলে বেহাল দশা তার। চেষ্টা করেছি খুব, সামলাতে পারিনি। রাতে বুকে জ্বলছে, গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম। আমার বেসামাল বেহায়া হৃদয় তখন হেসে বলতো, বোকা, প্রমাণলের জ্বালা কি আর গ্যাস্ট্রিকের ঔষধে যায়? এতটুকু বলে নিজ মনেই হাসল অয়ন। তারপর প্রসন্ন গলায় অন্বিতাকে বলল, আজ আপনি না বললেও আমি আসতাম। আপনাকে তো আসতেই হতো, অন্তত আপনার প্রশান্তিময় স্নিগ্ধ মুখের আমেজটুকু দেখার জন্য, প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার খুশিটুকু বোঝার জন্য। আর কিছু না হোক, শেষবারের জন্য একটা গান শোনানোর জন্য হলেও আসতে হতো। চিন্তা করবেন না, পৃথিবীর গতি কারোর জন্য থেমে থাকে না। আমিও থেমে থাকবো না। এই প্রেমানলের উত্তাপ বাড়ুক বা কমুক, আমি আমার মতো ঠিক সয়ে যাব সব। আপনি নিশ্চিন্ত মনে সংসার সাজান। দোয়া করব পৃথিবীর সমস্ত সুখ যেন আপনার সংসারে এসে ধরা দেয়। চোখ বুজে নিঃশ্বাস ছাড়ল অন্বিতা। সবটুকু শুনে কিছুটা হলেও আশ্বস্ত সে। তাও বলল,
নিজের জীবন গুছিয়ে নেবেন। আর এক মনের সমস্ত ভালোবাসা একজনের জন্য ঢেলে দেওয়ার পরেও যদি কিছু আংশিক থাকে তবে সেইটুকু রেখে দিন যত্ন করে। নিশ্চয়ই একদিন কেউ এসে সেই আংশিক অংশটুকু পরিপূর্ণ করবে, তার জন্য অপেক্ষা করুন। নির্মল হেসে মাথা নাড়ল অয়ন, বোঝালো সে অপেক্ষা করবে, অথচ বক্ষস্থলের কম্পন বলল, হয়তো কখনো আর দ্বিতীয় কেউ আমার আসার সুযোগও পাবে না। তাহলে সেই ব্যক্তি অমিত নয় অয়ন। চোখ তুলে তাকালো অন্বিতা, সদ্য কান্নায় ভেজা পিঙ্গলবর্ণ চোখে চেয়ে কিঞ্চিত হাসল মাহির। অন্বিতার এক হাত টেনে নিজের মুঠোয় ভরল, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, এই যে ধরেছি, পৃথিবীর আর কোনো শক্তি এই বন্ধন ছিন্ন করতে পারবে না। বিষাদ সিদ্ধ চিত্ত জুড়ে এক টুকরো স্বস্তির ঢেউ আছড়ে পড়ল। অন্বিতা অপর হাত এগিয়ে রাখলো তাদের হাত জোড়ার উপর, প্রশ্ন করল, সত্যি তো? মাহির ঠোঁট চেপে মাথা নাড়িয়ে বলল, তিন সত্যি। অন্বিতা পরম আবেশে তার মাথা হেলিয়ে দেয় মাহিরের বাহুতে। মাহিরের হাত যুগলের মাঝে এখনো তার হাত। অন্বিতা পরিশ্রান্ত স্বরে বলল, অয়ন আমাকে পছন্দ করতেন, আমাকে এটা 2 দিন আগে অমিত জানিয়েছেন। মাহিরের মাঝে তেমন ভাবান্তর এলো না। অন্বিতাকে সে পেয়ে গিয়েছে একেবারের জন্য। মেয়েটা এখন কেবলই তার অধিকার, কেউ চাইলেই তা হরণ করতে পারবে না। তাই কে পছন্দ করলো বা না করলো তাতে তার কিছু যায় আসে না। সে জানে অন্বিতার জীবনে তার বাবার পর এখন সব থেকে প্রিয় পুরুষ তার স্বামী। এই স্থান কখনো দ্বিতীয় কেউ নিতে পারবে না। অন্বিতার হাতে আলতো হাত বুলিয়ে সে বলল, তোমার কি আফসোস আছে? মাথা তুলে চকিতে তাকালো অন্বিতা, ভীত সুরে বলল, আফসোস? কিসের আফসোস? অন্বিতার ভয়ার্ত চুপসানো মুখ দেখে হাসল মাহির। মনের মধ্যে তার বিশ্বাসের দৃঢ়তা বাড়ল। প্রসন্ন গলায় বলল, অয়ন ভালো ছেলে, কয়দিনের পরিচয়ে আমার তাই মনে হয়েছে ও তোমাকে পছন্দ করে। সেটা ওর কোনো ব্যবহারে আমি বুঝতে পারিনি। তবে আজ তুমি আলাদা কথা বলতে চাওয়াতে আমি ব্যাপারটা টের পেলাম। অন্বিতা ক্ষীণ সুরে বলল, আমি শুধু ওনাকে বুঝিয়েছি, আর কিছুই না। মাহির এগিয়ে এসে অন্বিতার ললাটে গভীর চুম্বন এঁটে দিয়ে বলল, তোমাকে আমি বিশ্বাস করি অন্বি, তাই আর এত জড়তা দেখাতে হবে না। মাহিরের ঠোঁটের স্পর্শ পেয়ে বিড়ায় আরক্ত হলো অন্বিতা। চোখ নামিয়ে ফের মাহিরের বাহুতে মাথা ঠেকিয়ে বলল, আমি তোমার এই বিশ্বাস আজীবন অক্ষুণ্ণ রাখব। তবে আপনার বোন শশী, সে তো ব্যাপারটা ঘোলাটে করতে চাইবে। চিন্তা করো না, আমি সামলে নিব সব। অন্বিতা মুচকি হেসে চোখ বুজল, মনে ভীষণ শান্তি অনুভূত হচ্ছে। সুখ সুখ আমেজ যেন চারিদিকে। মাহির পাশে হেলান দিয়ে বসে তার প্রিয়তমার স্ত্রীর অস্বস্তি অনুভব করছে। চিত্ত জুড়ে বয়ে চলছে অদ্ভুত শিহরণ। কত বিধ্বস্ত রাত, কত মুমূর্ষ দিন কাটিয়ে আজ এক হয়েছে তারা। এবার খুঁটি বসিয়েছে শক্ত করে, যেন ঝড় কিংবা ভূমিকম্প কোনো কিছুতেই সেই খুঁটির অস্তিত্ব না সরে। মাহিরের গাড়ির পেছনে আরেকটা গাড়ি যাচ্ছে, সেটাতে শশী চিন্তার শক্তি সমস্ত ধুইয়ে দিচ্ছে একটা ঘটনার বিবরণ সাজাতে। অন্বিতা কেন অয়ন নামের ছেলেটাকে আলাদা ডাকলো? কি কথা বলল তারা দুজন? মাহির কেন কিছু বলল না? সামান্য প্রতিবেশীর সাথে এমন কি কথা থাকতে পারে তার? শশী চঞ্চল চোখে রাস্তায় তাকায়।
ওফ, বাসায় কখন যাবে? মাকে সব না বলা অবধি শান্তি পাচ্ছে না সে। পেছন পেছন হেঁটে যেতে হঠাৎই থমকালো, পা থামিয়ে দিল আভা। খানিকটা ঘাবড়ে একটু সরে দাঁড়ালো, পেছনে গিয়ে তাকালো অয়ন, ভ্রু কুঁচকালো, বলল, আপনাকে আমি দেখতে পাচ্ছি, বেরিয়ে আসুন। একটা বৈদ্যুতিক খুঁটির পেছনে লুকিয়েছিল আভা। অয়নের কথা শুনে জিভ কাটল, কাচুমাচু করে বেরিয়ে এলো সে। অয়ন আপাদমস্তক দেখল তাকে, জলদ গম্ভীর স্বরে শুধালো, আপনি অন্বিতার বান্ধবী না? আভা তড়িতে মাথা দুলায়, কুচকানো ভ্রু জোড়া করে অয়ন। অন্বিতার বিদায়ের পর অমিত বাসায় চলে গেলেও সে আর যায়নি। মন মেজাজ ঠিক নেই বলে রাস্তার পাশে হাঁটছিল, আর তখন থেকেই মনে হচ্ছিল কেউ একজন অনুসরণ করছে তাকে। সে গুমোট স্বরে বলল, আমাকে ফলো করছিলেন কেন? আভা নতমস্তকে হাত কচলাচ্ছে, অস্থির অস্থির লাগছে তার। ঠোঁট কামড়ে একবার অয়নকে দেখে আবার চোখ নামায়। বিরক্ত হচ্ছে অয়ন, সে উত্তর না পেয়ে হাঁটা ধরে। আবার সংবিত ফেরে তখন ছুটে যায় অয়নের কাছে, পাশে দাঁড়িয়ে বলে, একটা কথা ছিল। পা থামায় অয়ন, আভার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে, কি কথা? আভা আমতা আমতা করে বলে, আপনার ফেসবুক আইডিটা একটু দেওয়া যাবে? কপালে ভাঁজ পড়ে অয়নের, সন্নিগ্ধ চোখে আভাকে দেখে। আভা ওর প্রস্তুত হয়ে দাঁড়িয়ে অনয় স্বাভাবিক গলায় বলে, আমার ফেসবুক নেই। বড় বড় চোখে তাকায় আভা, বিস্ময়বিষ্ট সুরে বলে, এই যুগে এসে আপনার ফেসবুক নেই? কি আশ্চর্য! অয়ন উত্তর না দিয়ে আবার হাঁটতে উদ্যত হয়। আভা ফের তাকে আটকে বলে, হোয়াটসঅ্যাপ আছে নিশ্চয়ই? না। অয়নের স্বাভাবিক জবাবে অস্বাভাবিক বিরক্ত হলো আভা, ক্ষিপ্ত সুরে বলে, ফোন নাম্বার আছে তো, নাকি সেটাও নেই? অয়ন তপ্ত গলায় শুধায়, এসব দিয়ে আপনার কি কাজ? ধমক দিল নাকি? আভার চোখ মুখ ম্লান হলো, সে ক্ষীণ স্বরে বলল, আপনার সাথে যোগাযোগ রাখার জন্য। আমার সাথে যোগাযোগ রাখতে চাওয়ার কারণ? আভা উত্তর পেল না এবার। যোগাযোগ রাখতে চাওয়ার কারণ অনেক, তবে সেসব এই ছেলেকে এখনই বলা যাবে না, তাই ছোট্ট করে শুধু বলল, এমনি। উপযুক্ত কারণ ছাড়া আমি অপরিচিত কাউকে আমার ফোন নাম্বার দেই না। আভা উত্তেজিত হয়ে বলল, আমি অপরিচিত নই, আমি অন্বিতার একমাত্র বেস্ট ফ্রেন্ড। অন্বিতার পরিচিত, আমার না আশি। ফের হাঁটা ধরল অয়ন, মুখ ভার হলো আভার, হৃদয় ব্যথিত হলো সূক্ষ্ম খেঁচায় সেকায়, চোখে মুখে উপচে পড়া দুঃখ নিয়ে বলল, আপনার নাম্বার আমি নিয়ে ছাড়ব। অয়ন শুনতে পেল কিনা কে জানে, সে আর ফিরে তাকালো না। আভাও চলে গেল বিপরীত পথে। অনিচ্ছা অসম্পত্তিকে এক কোণে দমিয়ে রেখে জিনিয়া বেগম অন্বিতার মাহিরকে বরণ করে ঘরে তুললেন। মুখে তার কৃত্রিম হাসি আর কারো নজরে না পড়লেও অন্বিতার নজরে ঠিকই পড়ল। নতুন বউ জুড়ে যেন হইচই হুল্লোড়, উত্তেজনা, চঞ্চলতা থাকে এই বাড়িতে, তা তেমন একটা নেই। বিয়ে বাড়িটা ম্লান। অন্বিতার শ্বশুর বাড়ির মানুষ বলতে আজ আছে মাহিরের দাদু, ফুপি, ফুফাতো বোন আর মামা। ঘরের কাজের লোকেরা একটু ব্যস্ত হলেও তেমন আড়ম্বরতা দেখাচ্ছে না। অন্বিতাকে ঘিরে নেই কোনো আয়োজন। জিনিয়া বেগম যে বরণ করে রুমে গিয়েছেন আর আসেনি, তার পেছন পেছন গিয়েছে শশীও। বসার ঘরে সোফায় দাদু, মামা, অন্বিতা, তার মাহির বসা। কাজের লোকেরা নাস্তা এনে সাজিয়েছে। অন্বিতার মধ্যে ঠিক
বউ বউ জড়তাটা কাজ করছে না। এই বাড়িতে আগেও একবার এসেছিল, সেদিন এসেছিল প্রেমিকা হিসেবে, আর আজ এসেছে বউ হয়ে। বসার ঘরে ডানের খালি দেয়ালে বড় ছবিখানার দিকে তাকালো সে, ঠোঁটের কোণে ঝুলালো অমায়িক হাসি। ছবিতে মাহিরের বাবা মা। শুনেছে মাহির খুব ছোটবেলায় মা বাবা হারিয়ে এতিম হয়েছে। মার পক্ষে মামা আর বাবার পক্ষে দাদু ফুপিকে ছাড়া সে তার এই জীবনে আর কাউকে চেনে না। এই মানুষগুলোই বড় করেছে তাকে, বিশেষ করে দাদু। ছোট থেকে প্রাপ্তবয়স্ক হওয়া অবধি মানুষটা ঠায় তার পাশে ছিল। নিগড় নিষ্পলক চোখে ছবিটা একটুক্ষণ দেখে মলিন হাসলো অন্বিতা। ভাবল, আজ এই দুইজন বেঁচে থাকলে হয়তো তাদের বিয়েটা আরও চমৎকার হতো তাদের সংসার জীবন। মামা চশমাটা রেখে ঠেলে বললেন, মাহির, অন্বিতাকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মাহির মাথা নামিয়ে উঠে দাঁড়ালো, অন্বিতার দিকে চেয়ে বলল, চলো। কেন যেন লজ্জা পেল অন্বিতা। সে এখন মাহিরের রুমে যাবে, যে মানুষটা আজ থেকে তারও অযথা লজ্জা পাওয়ার বদনে উঠে দাঁড়ালো সে। চম্বুক গতিতে এগুলো মাহিরের পেছন পেছন। মাহিরের রুমে এসে চমকালো অন্বিতা। বাড়ির রাতে বিয়ে বাড়ির আমেজ না থাকলেও এই ঘর জুড়ে বাসর ঘরের আমেজ পরিপূর্ণ। অতিশয় সুন্দরভাবে সাজানো চারদিক, বিছানার উপর ফুলের সমারোহ, বাতাবরণে গোলাপের তীক্ষ্ণ ঘ্রাণ। অন্বিতার বক্ষস্থলের কম্পন ত্বরান্বিত হলো। ধীর পায়ে ভেতরে প্রবেশ করল সে। মাহির অন্বিতার দিকে চেয়ে বলল, তোমার ব্যাগটা ওখানে রাখো, ব্যাগ থেকে কাপড় নিয়ে ফ্রেশ হয়ে এসো। অন্বিতা মাথা ঝাঁকিয়ে ব্যাগ খুলতে গেল। মাহির বিছানায় বসলো গিয়ে, আশপাশটা ভালোভাবে পরখ করতে করতে বলল, বাড়িতে কেউ ছিল না বলে ইভেন্টের লোকেরা নিজের মর্জি মতোই সাজিয়েছে। অন্বিতা একটা সুতি শাড়ি বের করে উঠে দাঁড়ালো, বলল, বেশ ভালো সাজিয়েছে। মাহির খুশি হলো, জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে তোমার? অন্বিতা স্মিত হেসে বলল, হ্যাঁ। এরপর ফ্রেশ হতে গেল সে। মাহির প্রসন্ন চিত্তে বসা, ফুলের ঘ্রাণ বক্ষস্থলের আন্দোলন বাড়াচ্ছে তার। অন্বিতাকে সে সত্যিই পেয়ে গিয়েছে, তার ভালোবাসা সফল ভাবতেই নতুন উন্মাদনায় মনমত্ত হচ্ছে যেন। এসব কি বলছিস? এত কিছুর পরেও? মাহির হাসি মুখে মেয়েটাকে বাড়ি নিয়ে এলো। শশী বিছানায় শুয়ে মাথার নিচে হাত ভাঁজ করে বলল, সাধে কি আর বলি, ওই মেয়ে তোমার ভাতিজাকে জাদু করেছে। প্রমাণ পেয়েছো তো এবার। তা তুই ছিলি কি করতে? কিছু বলতে পারলি না? চট করে উঠে বসলো শশী, কপিত সুরে বলল, এগুলো মানুষের সামনে আমার অপমানিত হওয়ার কোনো শখ ছিল না। তপ্ত শ্বাস ছাড়লেন জিনিয়া বেগম। মনের ভেতরটা রাগে ক্ষোভে নিষ্পিস করছে। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ওই মেয়েটাকে ঘর থেকে বের করে দিতে। শশী সন্দিগ্ধ সুরে বলল, তোমার কি মনে হয় মা, ওই ছেলের সাথে কি অন্বিতার সম্পর্ক থাকতে পারে? আলবাত পারে, নয়তো বিয়ের দিন কেন কোনো মেয়ে অন্য ছেলেকে কিভাবে ডেকে নিয়ে কথা বলে? শশী ঠোঁট কামড়ে একটুক্ষণ ভেবে বলল, এবার কি করবে? জিনিয়া বেগম চোখ বুজে কি যেন ভাবলেন, চোখ খুলে বললেন, চল তোর নানা ভাইয়ের রুমে যাই। ওয়াশরুমে শাড়ি পরার মতো কঠিন কাজ দ্বিতীয় আর কিছু নেই বোধ হয়। হাঁপিয়ে উঠেছে অন্বিতা, কোনোভাবেই শাড়িটাকে আয়ত্তে নিতে পারছে না। এদিকে টান দিলে ওইদিকে মেঝেতে পড়ে, ওইদিকে টান দিলে এদিকে ভেজা মেঝেতে পড়ে শাড়িও ভিজে যাচ্ছে। তাই সে উপায়ান্তর না পেয়ে দরজা
মেলে এবার উকি দিল বাইরে, দেখলো মাহির নেই। ভালোভাবে পরখ করে নিল না নেই। কোনো রকমে শাড়িটা শরীরে জড়িয়ে বেরিয়ে এলো সে। তারপর প্রথমে গিয়ে মাহিরের রুমের দরজা আটকে দিল, আয়নার সামনে দাঁড়ালো, অতঃপর ঊর্ধ্বশ্বাস ফেলে শাড়িটা ছুঁড়ে ফেললো মেঝেতে। আয়নার তার অর্ধনগ্ন প্রতিবিম্ব, শাড়ি পরায় ব্যস্ত সে। বারান্দা থেকে বের হওয়ার অভিমুখে এমন দৃশ্য থতমত খায় মাহির। চট করে পেছন ফিরে যায়, বুকের বাঁ পাশে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলে। পরক্ষণেই আবার ভাবে, সে তো ঘাবড়ে গেল কেন? অন্বিতা এখন তার বউ, তাকে এখন সে যে কোনো অবস্থাতেই দেখতে পারে। এই ভেবে আবার ঘুরে দাঁড়ায় মাহির। অন্বিতা তখন শাড়ির কুচি তুলছে, মার ভাঙা নয় বিধায় সুতি শাড়িতে কুচি উঠছে না ঠিকঠাক। তার কুচকানো ভ্রু, বিরক্ত মুখ দেখে মাহির হাসলো, এগিয়ে এসে ঠিক দাঁড়ালো অন্বিতার সম্মুখে। আচম্বিত কারোর আগমনে থরফরিয়ে ওঠে অন্বিতা। মাহিরকে দেখে লজ্জায় আতঙ্কে মুখ লাল হয়ে যায়। শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে অপ্রস্তুত সরে বলে, তুমি রুমে ছিলে, আমি দেখিনি কেন? মাহির মৃদু হাসল। অন্বিতার আরকম্বিক মুখশ্রী দেখে বলল, বারান্দায় ছিলাম। অন্বিতা ইতস্তত সুরে বলল, ওয়াশরুমে শাড়ি ভিজে যাচ্ছিল বলে রুমে এসেছি, ভেবেছিলাম তুমি নেই। কেন? আমি থাকলে অসুবিধা কিসের? ভ্রু নাচিয়ে শোধালো মাহির, কণ্ঠে স্পষ্ট দুষ্টুমি। অন্বিতা বলল, অবশ্যই অসুবিধা আছে, তুমি রুম থেকে বের হও। আমার রুম, আমি থাকবো না, যাব সেটা আমার ইচ্ছে, আমি অবশ্যই তোমার কথা শুনবো না। অন্বিতা কপাল কুঁচকে তাকালো। মাহিরের চোখ মুখের চঞ্চলতা দেখে আবার দৃষ্টি নামিয়ে ফেলল সে। মাহির এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসলো, শাড়ির কুচিতে হাত রেখে বলল, আমি সাহায্য করছি। অন্বিতা বাধা দিল না। মাহির সযত্নে একটি একটি করে কুচি ধরে ঠিক করে দিল। সবগুলো কুচি একসাথে ধরে পেটের কাছে হাত নিতেই নড়ে ওঠে অন্বিতা। মাহিরের হাত থেকে কচুগুলো নিয়ে বলে, আমি গুজে নিচ্ছি। মৃদু হেসে উঠল, উঠে দাঁড়ালো মাহির। অন্বিতা কুচি কুচি নিয়ে আঁচল টেনে ঠিক করলো। মাহির ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা পিন নিয়ে পেছনে গিয়ে দাঁড়ালো তার ব্লাউজের সাথে। আঁচলটা ভালোভাবে পিন দিয়ে এঁটে দিল। অন্বিতার মুখের রং এখনো স্বাভাবিক হয়নি। আয়না দিয়ে তা দেখে মাহিরের চিত্ত চঞ্চল হলো। গ্রীবাদেশের চুল হটিয়ে তাতে গাঢ় চুম্বন এঁকে সরে দাঁড়ালো সে। শিরশিরিয়ে উঠল অন্বিতার পুরো শরীর, লজ্জায় আর তাকাতে পারছে না। মাহির এসে বলল, ভূমিকাতেই এত লজ্জা পেলে, সমাপ্তিতে গিয়ে তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। অন্বিতা নির্বাক, নিরুত্তাপ। মাহির নিজ থেকেই বলল, বাকি লজ্জাটুকু রাতের জন্য রেখে এবার নিচে চলো। দাদু তাড়াতাড়ি খেয়ে ফেলেন, তার সাথে আমাদের আজ বসতে হবে। এতক্ষণে মৃদু আওয়াজে জবাব দিল অন্বিতা, বলল, তুমি যাও, আমি আসছি। আলতো হেসে মাহির বেরিয়ে এলো সেখান থেকে। সে বেরিয়ে যেতেই হাঁপ ছাড়ল অন্বিতা। এতক্ষণ দম যেন ধরে রেখেছিল সে। আয়নায় দেখল নিজেকে, গালগুলো দেখে বিরক্ত হয়ে দুই হাত ঘষে বলল, আশ্চর্য, এত লাল হওয়ার কি আছে? তারপর হালকা পাতলা গয়না পরে নিল সে। মাথায় টানলো বড় করে ঘুমটা। মাহিরের মামা খেয়ে দিয়ে আরো আগেই বেরিয়ে গেছেন। এখন ডাইনিংয়ে বসেছেন দাদু, জিনিয়া বেগম, শশী, মাহির আর অন্বিতা। বাড়ির কাজের লোকেরা তাদের খাবার বেড়ে দিচ্ছে। নতুন বউ বিধায় অন্বিতা
খাওয়া চলছে না ঠিক মতো। শশী মাকে কি যেন ইশারা করলো। জিনিয়া বেগম চোখের পাতা ঝাপটে আশ্বস্ত করলেন তাকে। এরপর তার বাবার দিকে চেয়ে বললেন, বাবা, তুমি কি কিছু বলবে না? মাহির, অন্বিতা দুজনেই তার দিকে তাকায়। মাহির মুখের খাবারটা গিলে জিজ্ঞেস করলো, কি ব্যাপারে ফুপি? জিনিয়া বেগম কপাল কুঁচকে মাহিরের দিকে চাইলেন, ক্ষুব্ধ স্বরে বললেন, তোমার বউয়ের ব্যাপারে। এই পর্যায়ে হাত থেমে যায় অন্বিতার। সে ভ্রু কুঁচকে জিনিয়া বেগমের দিকে তাকায়, মৃদু স্বরে জিজ্ঞেস করে, আমি কি করেছি ফুপি? আগুনে ঘি ঢালার ন্যায় চেতে উঠলেন জিনিয়া বেগম। রোষপূর্ণ স্বরে বললেন, কি করনি তুমি সেটা বলো। সদ্য বিয়ে করা বরকে পাশে রেখে বাইরের ছেলের সাথে আলাদা কথা বলতে যে আবার জিজ্ঞেস করছো কি করেছো? অন্বিতার চৌকস চাহনি তখন শশীর উপর বর্তালো। এই মেয়েটা এত কুৎসিত মনের কেন কে জানে। ঠিক মাকে এসে উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছে। চোয়াল দৃঢ় করলো মাহির, রাশভারী স্বরে বলল, অন্বিতা আমাকে বলেই তার সাথে কথা বলেছে। যেখানে আমার বউকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, সেখানে তোমাদেরও কোনো সমস্যা হবে না আশা করছি। জিনিয়া বেগম তাচ্ছিল্যের সুরে বললেন, তোমার কেমন করে আপত্তি থাকবে? মেয়েটা তোমাকে অন্ধ করে ফেলেছে কিনা এখন তো তার 7 খুনও মাপ। সেই রাত 7 খুন অপরাধীকে করলে আমি সেটা অবশ্যই মাফ করব। এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো। শশী মাঝে ভরণ কেটে বলল, কাকে কি সব বলছো মা? অন্বিতা তো মাহিরকে বশ করে ফেলেছে। এখন দুনিয়ার সবাই একদিকে আর তার বউ একদিকে। মাহির হাসলো, বলল, ঠিক বলেছিস। যা বলেছিস শুধু সেটুকু মনে রাখবি, তাহলেই হবে। আর একটা কথা, অন্বিতাকে ভাবি বলে সম্বোধন করবি, নাম ধরে ডাকবি না। অপমানে মুখ থমথমে হলো শশীর। দাঁত দাঁতে দাঁত চেপে চেয়ে রইল সে। জিনিয়া বেগম ক্ষিপ্ত সুরে বাবাকে বললেন, বাবা, তুমি কি কিছুই বলবে না? তোমার নাতি আমার মেয়েটাকে কিভাবে অপমান করছে দেখতে পাচ্ছ তুমি। দাদুর খাওয়া শেষ, তিনি পাশ থেকে তলেটা তুলে মুখ থেকে মুখ মুছলেন। তারপর তীক্ষ্ণ চাহনিতে একবার দেখলেন সবাইকে, অতঃপর পরিশ্রান্ত বদনে বললেন, ওরা দুজন এখন স্বামী স্ত্রী। ওদের মধ্যকার ব্যাপার ওরা বুঝে নিবে। সেটা নিয়ে তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন? দাদুর পাল্টা প্রশ্ন পেয়ে অন্বিতা প্রসন্ন হাসল। এতক্ষণের সব রাগ দুঃখ ফিকে হয়ে পড়ল মাহিরের জবাবে আর দাদুর সমর্থনে। জিনিয়া বেগম আর শশী ক্ষুব্ধ হয়ে বসে রইলেন। এতক্ষণ ধরে লোকটার কান ভেঙে কোনো লাভই হলো না। শশী ফোঁস করতে করতে চলে গেল সেখান থেকে। দাদু লাঠি ভর করে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালেন। মাহির ফুপির দিকে চাইল, বলল, ফুপি, নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে অযথা লাগবে না। আমার স্ত্রীর সম্মানে আঘাত করলে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বাবার বোন। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।